আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তোমাদের বাংলা পড়াবো। সবাই তোমাদের বাংলা বইটি বের করো, আমার বাংলা বইটি বের করো। দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম 71 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। তোমরা এই পড়াগুলো অবশ্যই শিখে রাখবে ভালো করে। আজকে আমরা দেখো 72 পৃষ্ঠা পড়ব। সবাই বইয়ের 72 পৃষ্ঠা বের করো। 72 পৃষ্ঠা যে গল্পটি আছে, গল্পটির নাম হচ্ছে একজন পটুয়ার কথা। আজকে আমরা এই গল্পটি পড়ব, একজন পটুয়ার কথা। তাহলে সবাই বই সামনে নিয়ে বসো, আমি পড়ছি, তোমরা সবাই দেখো। 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার খবর। 1945 সালের ঘটনাটি এটি। পত্রিকায় একটি খবর বেরিয়েছে যে সারা বাংলায় মানে সারা বাংলাদেশের মধ্যে ব্যায়াম ও শরীর চর্চা প্রতিযোগিতার যে প্রতিযোগিতাটি হয় এটার একটি খবর বেরিয়েছে। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী। ছবি আঁকার স্কুলে পড়েন তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারিদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। তাহলে দেখো, এতটুকু পরে আমরা বুঝতে পারলাম যে 1945 সালে পত্রিকায় যে খবরটি বেরিয়েছিল শরীরচর্চা ও ব্যায়াম নিয়ে, এই খবরটি ছিল তোমার শরীরচর্চা প্রতিযোগিতার। এটিতে প্রথম হয়েছিলেন শিল্পী কামরুল হাসান। তিনি একটি ছবি আঁকার স্কুলে পড়তেন। তারপরে দেখো, তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল মুক্তিযুদ্ধের বছর। আমরা সবাই জানি আমাদের দেশে যুদ্ধ হয়েছিল 1971 সালে। পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া খান ক্ষমতায়, তার হুকুমে বাংলাদেশে নির্মম গণহত্যা চলে। গণহত্যা মানে হচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করা, মানে একসাথে অনেক বেশি মানুষকে হত্যা করাটাকেই গণহত্যা বোঝায়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। এখানে তিনি বলতে বুঝিয়েছে কাকে? কামরুল হাসানকে। কামরুল হাসান ইয়াহিয়া খানের যে ছবিটি, এটি দানবের মতো এঁকেছিলেন। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারলো। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকাটি আছে, লাল সবুজের যে পতাকাটি, এই পতাকাটি নকশাও তৈরি করেছিলেন কামরুল হাসান। দেখো, এখানে তোমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে যে এখানে যে আছে বিষয়গুলো, যে যুদ্ধ কত সালে হয়েছিল? 1971 সালে। তারপরে যে পাকিস্তানি সেনা শাসক ইয়াহিয়া খানের ছবি দানবের মতো এঁকেছিলেন কে? কামরুল হাসান। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা তৈরি করেছিলেন কে? কামরুল হাসান। এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তার জন্ম কলকাতায়। কামরুল হাসানের জন্ম কোথায়? কলকাতায়। বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মুহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। এখানে এটা হচ্ছে কামরুল হাসানের পরিচয়। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতায়। তার গ্রামের বাড়ির নাম কি? বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। কামরুল হাসানের বাবার নাম কি? মুহাম্মদ হাশিম। আর যদি প্রশ্ন আসে কামরুল হাসানের মায়ের নাম কি, তাহলে হবে আলিয়া খাতুন। এভাবে তোমরা প্রত্যেকটা স্টেপ অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, যেন যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারো। তারপরে আছে দেখো, অপর পৃষ্ঠে যাও। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়, কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন। বললেন পড়ার খরচ তিনি দেবেন না। পড়ার খরচ জোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায়। দেখো বিষয়টা এখানে, কামরুল হাসান পড়ার খরচ জোগাতে কি করতেন? তাহলে তোমরা কি বলবে? পড়ার খরচ জোগাতে কামরুল হাসান পুতুলের কারখানায় কাজ করতেন। তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়ে ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীর চর্চা করেছেন।
দেশসেবক তরুণদের সংগঠক ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। দেখো এখানে দেশসেবক তরুণদের সংগঠন, এখানে ব্রতচারী মানেই হচ্ছে একটি দেশসেবক তরুণদের সংগঠন। তো কামরুল হাসান কোথায় যোগ দিয়েছিলেন বা কোন দলে যোগ দিয়েছিলেন? তাহলে উত্তরটা কি হবে? দেশসেবক তরুণদের সংগঠন ব্রতচারীদের দলে যোগ দিয়েছিলেন বা যুক্ত হয়েছিলেন। তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়াদের, এদের পটুয়া বলা হয়। গ্রামে যারা ছবি আঁকে তাদেরকে পটুয়া বলে। সাধারণ ছবি আঁকিয়ে যারা মানে খুব বেশি বিখ্যাত বা নাম করা না, তবে মোটামুটি ভাবে তারা ছবি আঁকে, এরকম চিত্রশিল্পীদেরকে বলা হয় পটুয়া। তো যদি প্রশ্ন আসে যে পটুয়া কাকে বলে, বা তাহলে তোমরা কি লিখবে যে গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের পটুয়া বলা হয়। তারপরে দেখো, নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়ম নীতি তিনি মেনে চলেছেন। এখানে দেখো খেয়াল করো যে কামরুল হাসান নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন? তাহলে তুমি প্রশ্নটি গুছিয়ে কি বলবে যে কামরুল হাসান গ্রামের সাধারণ ছবি আঁকিয়াদের শ্রদ্ধা করতেন, এজন্য তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। এইভাবে তোমরা প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়ে প্রশ্নগুলো নিজে থেকে তৈরি করবে এবং নিজে থেকে সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো তোমরা পড়বে। তারপরে আছে দেখো, এর মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না। মানে যে তিনি এই যে এই কথাগুলো দ্বারা বুঝিয়েছে যে খিচুড়ি ভাষা বলতে এখানে বহু ভাষার সংমিশ্রণ, নিজের জাতীয় ভাষা ছাড়া অন্যান্য ভাষায় কথা বলা, এটাকে বুঝিয়েছে। তারপরে খিদে না লাগলেও আমরা যেন না খাই, খিদে লাগলে আমরা খাই, তবে অতিরিক্ত খাবার, অতিরিক্ত কোনো কিছু পরিধান করা সবকিছুই কি খারাপ। বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না। রুষ মানে হচ্ছে ক্রোধান্বিত হওয়া, কারো প্রতি রাগান্বিত হওয়া। দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না। আমরা যে কোনো কাজে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাব যেন আমরা সফল হই, বিফল হলেও ভাগিব না। মানে আমরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা যেন সেখান থেকে পিছপা না হয়, ওইখান থেকে চলে না আসি, আমরা বারবার সেই চেষ্টাটা করে যাব। ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। ভিক্ষা করা কিন্তু ঠিক আছে, অনেকে অভাব অনটনের মাঝে থাকলে অনেকে ভিক্ষা করে, তবে ভিক্ষাবৃত্তিটাও কিন্তু সবার জন্য না। যারা মানে নিজের হাতে পায়ে কাজ করতে পারে, নিজের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে, তাদের ভিক্ষা না করার জন্যই বলা হয়েছে। যারা শারীরিকভাবে সক্ষম, সে কাজ করতে সক্ষম, তাহলে সে যেন ভিক্ষা না করে। তারপরে দেখো, ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল। সব সময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে। মুঘল ফৌজের নায়ক ছিলেন তিনি। কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন, সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন, শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। মানুষ ও দেশকে ভালোবাসতেন তিনি, সেজন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাহলে দেখো কামরুল হাসান কিন্তু মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তিন কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম। কামরুল হাসান যে সকল ছবিগুলো এঁকেছিলেন তার মধ্যে এই তিনটিও, যেমন তিন কন্যা, নায়র এবং উকি। তাহলে এভাবেও প্রশ্ন থাকতে পারে যে কামরুল হাসানের আঁকা ছবি কয়েকটি নাম লিখো। তাহলে তোমরা কি লিখবে? তিন কন্যা, নায়র, উকি। আমরাও তার মতো দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। কামরুল হাসান যেভাবে ছবি আঁকতে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, তারপর যে মানুষকে ভালোবাসতেন, এভাবে আমাদেরও উচিত মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা এবং ছবিও ভালোবাসা। কারণ ছবি আঁকাও কিন্তু একটা
এটাও সবাই পারে না। তো দেখো আমরা পুরোটা গল্প আমরা পড়লাম সুন্দর করে। তো এখানে তোমাদের প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, সৃজনশীল আকারে প্রশ্ন হবে, এই জন্য তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে পড়তে হবে। এইখান থেকেই তোমরা শব্দার্থ তৈরি করবে, শূন্যস্থান, প্রশ্ন তৈরি করবে, তারপরে বিরাম চিহ্ন থাকে, তারপর হচ্ছে যে তোমাদের যে বিপরীত শব্দ থাকে, সমার্থক শব্দ, এগুলো তোমরা এই রিডিংটা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা পারবে। এই জন্য তোমাদের রিডিংটা ভালো করে পড়তে হবে। তাহলে খেয়াল করো, এই গল্পটি কার সম্পর্কে লেখা? কামরুল হাসান সম্পর্কে লেখা। কামরুল হাসান ছবি আঁকতে ভালোবাসতেন, তিনি ছবি আঁকার স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর ওনার বাবা পড়ার খরচ চালাতে পারবেন না বলে যখন জানিয়েছেন, তখন তিনি নিজের ছবি আঁকা স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তিনি একটি পুতুলের কারখানায় কাজ করেছেন। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা তৈরি করেছিলেন। তারপর হচ্ছে যে ইয়াহিয়া খানের যে দানবের মতো যে ছবিটি, ওই ছবিটিও তিনি এঁকেছিলেন। তিনি ব্রতচারীদের দলে যোগ দিয়েছিলেন। তারপরে তিনি ছবি আঁকার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। এরপর হচ্ছে তার আরো আঁকা কয়েকটি ছবির নাম হচ্ছে কি নায়র, তিন কন্যা, এগুলো। তো তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই সুন্দর করে মনে রাখবে। তারপরে যে আমরা পড়েছি কামরুল হাসানের পরিচয়, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন গ্রামে, তার বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো অবশ্যই তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে। তাহলে তোমাদের পড়া আজকে শুধু এই রিডিংটাই, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে রিডিংটা পড়বে, কারণ পরবর্তীতে আমি যখন তোমাদেরকে সৃজনশীল পড়াবো তখন এই গল্প থেকে আমি তোমাদেরকে সবকিছু বানিয়ে দেব। এইখান থেকেই তোমাদেরকে প্রশ্ন তৈরি করে দেব, সবকিছু সঠিক উত্তর বলো, শূন্যস্থান বলো, সবকিছু আমি এখান থেকে তৈরি করে দেব। তখন কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে এগুলো পারতে হবে। তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই, তোমরা ভালো করে অবশ্যই রিডিংটা পড়ে নিবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে ইংলিশ ক্লাস নিব। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। দেখো, আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার নিব। গত ক্লাসে তোমরা আর্টিকেল করেছো, বিগত কয়েকটা ক্লাসগুলোতে। আজকে তোমরা পড়বে হচ্ছে জেন্ডার, অর্থ হচ্ছে লিঙ্গ। তো তোমার ফাংশনাল ইংলিশ বইটি বের করো এবং এখানে আমরা জেন্ডার পড়বো। দেখো তোমার পেজ নাম্বার হচ্ছে 69 নাম্বার পেজে দেখো আমরা জেন্ডার দেখতে পাচ্ছি, মানে জেন্ডার আছে আমাদের। তাহলে দেখো, আমরা জানি জেন্ডার অর্থ হচ্ছে লিঙ্গ। এখন যদি আমি সংজ্ঞাটা বলতে চাই যে কাকে বলে, জেন্ডার কাকে বলে, আমাদের পরীক্ষায় এভাবে আসবে, জেন্ডার কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা সহ উদাহরণ দাও। আবার জেন্ডার চেঞ্জিংও আসতে পারে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তনও আসতে পারে। তাহলে প্রথমেই আমাকে জেন্ডার কি সেটা ভালো করে জানতে হবে। তাহলে দেখো, এখানে সংজ্ঞাটি দেওয়া আছে হচ্ছে, যে ওয়ার্ড দ্বারা স্ত্রী বা পুরুষ বা ক্লিব জিনিস বোঝায়, অথবা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, কিংবা স্ত্রী পুরুষ না বুঝি অন্য কিছু বোঝায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। অর্থাৎ কি বোঝাবে? যে ওয়ার্ড দ্বারা, অর্থাৎ অবশ্যই শব্দ, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ। তাহলে আমি এখানে লিখছি, দেখো, যে ওয়ার্ড দ্বারা স্ত্রী বা পুরুষ, স্ত্রী বা পুরুষ মানে হচ্ছে স্ত্রী জাতি বা পুরুষ জাতি, স্ত্রী বা পুরুষ বা ক্লিপ জিনিস বোঝায়। ক্লিপ জিনিস অর্থ হচ্ছে কোনো কিছু বস্তু। ক্লিপ জিনিস বোঝায় অথবা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়। কিংবা
পুরুষ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। তাহলে দেখো জেন্ডারের সংজ্ঞা আমরা কি পেয়েছি। যদি আমাদের পরীক্ষায় আসে জেন্ডার কাকে বলে, তখন আমাকে দিতে হবে যে ওয়ার্ড দ্বারা স্ত্রী বা পুরুষ বা ক্লিব জিনিস বোঝায়, অর্থাৎ স্ত্রী আলাদা করে বোঝাতে পারে, পুরুষ আলাদা করে বোঝাতে পারে, ক্লিব জাতীয় জিনিস অর্থাৎ কোনো কিছু বস্তুর নাম আলাদা করে বোঝাতে পারে, অথবা স্ত্রী পুরুষ উভয়কে একত্রে বোঝায়। আবার স্ত্রী পুরুষ উভয়কে একত্রে বোঝায়, যেমন ধরো ম্যান অর্থ আমরা জানি মানুষ, তাহলে এখানে মানুষের মধ্যে কি আছে, স্ত্রীও আছে, স্ত্রী জাতীয় আছে, পুরুষ জাতীয় আছে, তাহলে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়। কিংবা স্ত্রী পুরুষ কোনোটা না বুঝে শুধুমাত্র অন্য কিছু বোঝায়, অর্থাৎ কোনো বস্তু বোঝায়, যেমন ধরো চেয়ার টেবিল, এটা তো আর স্ত্রী পুরুষের মধ্যে পড়ে না, তাই না, এর জন্য কোনো অন্য কিছু বোঝায়, তখন তাকে জেন্ডার বলে। তো এটাও কিন্তু এক ধরনের জেন্ডার। এটা যদি পরীক্ষায় আসে তখন আমরা এই সংজ্ঞাটা দিব, ঠিক আছে। এবার আসে হচ্ছে জেন্ডার কত প্রকার ও কি কি সেটা জানবো আমরা। আমরা জানি জেন্ডার হচ্ছে 4 প্রকার। জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার। কি কি 4 প্রকার দেখো, আমরা যখন যদি আমার পরীক্ষা আসে জেন্ডার কত প্রকার ও কি কি, তখন আমরা লিখবো হচ্ছে জেন্ডার 4 প্রকার। এখন দেখো আমি এখানে 4 লিখেছি, তোমরা 4 লিখবে, চাইলে 4ও লিখতে পারো বাংলায়, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু এটা ইংলিশের মধ্যে, সেক্ষেত্রে আমি 4 লিখলে আমার সবথেকে বেশি সুন্দর হয়। এটা লিখলেও হবে, ওটা লিখলেও হবে, তবে আমি চেষ্টা করব কোনটা বেশি সুন্দর হয় সেটা দেখার, ঠিক আছে। এখন দেখো জেন্ডার 4 প্রকার, যথা কি কি বলো? ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখব 1 নাম্বার দিয়ে ম্যাসকিউলিন জেন্ডার। সব সময় উচ্চারণটা ভালো করে করবে, তাহলে সেক্ষেত্রে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ম্যাসকিউলিন জেন্ডার অর্থ হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ জাতি বোঝাবে। ফেমিনিন জেন্ডার, ফেমিনিন অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ স্ত্রী জাতি বোঝাবে। তারপর 3 নাম্বার হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ উভয় লিঙ্গ। কমন মানে আমরা জানি হচ্ছে সাধারণ, তাহলে উভয় লিঙ্গ। কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার অর্থ হচ্ছে ক্লিব লিঙ্গ। তাহলে দেখো আমি যদি বাংলা অর্থ লিখি ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার অর্থ যেন কি পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ জাতি বোঝাবে। ম্যাসকিউলিন জেন্ডার অর্থ হচ্ছে পুংলিঙ্গ। ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ স্ত্রী জাতি বোঝাবে। তারপরে আসে হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার কি বোঝাবে? উভয় জাতি বোঝাবে, অর্থাৎ তাহলে আমরা লিখব হচ্ছে উভয় লিঙ্গ, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাবে। এবং সর্বশেষ হচ্ছে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার অর্থ হচ্ছে ক্লিব লিঙ্গ, অর্থাৎ এখানে বস্তু জাতীয় জিনিস বোঝাবে। তাহলে আমরা কি শিখেছি আজকে ক্লাসে? জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার ও কি কি। তাহলে আমরা একটু পড়ি, দেখো জেন্ডার কাকে বলে সংজ্ঞাটা আমরা আবার একটু পড়ি। দেখো, যে ওয়ার্ড দ্বারা স্ত্রী বা পুরুষ বা ক্লিব জিনিস বোঝায়, অথবা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, কিংবা স্ত্রী পুরুষ
না বুঝে অন্য কিছু বোঝায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। পরীক্ষায় আসলে কিন্তু আমরা এভাবেই দিব, ঠিক আছে? এবার আসে হচ্ছে জেন্ডার কত প্রকার ও কি কি। জেন্ডার 4 প্রকার, যথা ম্যাসকিউলিন জেন্ডার অর্থ হচ্ছে পুংলিঙ্গ, পরীক্ষায় তোমাকে অর্থগুলো দিতে হবে না। 2 নম্বর দেখো ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার, কমন জেন্ডার অর্থ হচ্ছে উভয় লিঙ্গ। এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার অর্থ হচ্ছে ক্লিবলিঙ্গ। এখন তোমরা আমার সাথে বানান করে পড়বে। দেখো জেন্ডার 4 প্রকার, যথা 1 ম্যাসকিউলিন জেন্ডার, MAS, আমরা ছোট ক্লাসে সিলেবল পড়েছি, অর্থাৎ ভেঙে ভেঙে সিলেবল অর্থ হচ্ছে ভেঙে ভেঙে পড়া। দেখো ম্যাসকিউলিন MAS, মেস CU, মেসকিউ LINE, ম্যাসকিউলিন। জেন্ডার GENDER, জেন্ডার। তারপর দেখো 2 নাম্বার ফেমিনিন জেন্ডার, FEMI, ফেমি, নিন NINE, ফেমিনিন জেন্ডার, GEN, DER, জেন্ডার। ফেমিনিন জেন্ডার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে আসে হচ্ছে 3 নাম্বার কমন, দেখো COM, কম, MON, কমন, কমন জেন্ডার, GEN, DER, কমন জেন্ডার অর্থ হচ্ছে উভয় লিঙ্গ। এরপর দেখো 4 নিউটার জেন্ডার, NEU, নিউ, TER, নিউটার, GENDER, জেন্ডার। নিউটার জেন্ডার অর্থ হচ্ছে ক্লিবলিঙ্গ। দেখো আমি কিন্তু সিলেবল আকারে ভেঙে ভেঙে পড়েছি, ঠিক আছে? তোমরা এইভাবে ভেঙে ভেঙে পড়বে, তাহলে দেখবে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে তোমাদের আজকের পড়া থাকলো হচ্ছে, সবাই ডায়েরিতে পড়া লিখো। তোমাদের আজকের পড়া থাকলো হচ্ছে জেন্ডার কাকে বলে, জেন্ডার কাকে বলে, কত প্রকার ও কি কি। কত প্রকার ও কি কি শিখবে এবং লিখবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে আমার এই ছিল আলোচনা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পড়াগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। গত ক্লাসে আমরা 67 পৃষ্ঠার 4 নম্বরের ডাকের অঙ্ক করেছিলাম। আজকে আমরা 68 পৃষ্ঠা পড়ব। সবাই বইয়ের 68 পৃষ্ঠা বের করো। দেখো 68 পৃষ্ঠায় আছে 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। 3 অঙ্কের সংখ্যাকে কিভাবে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় সেটাই আমরা দেখব। দেখো এখানে আছে 649টি কাগজ আছে। কাগজগুলো 5 জন শিক্ষার্থীকে সমানভাবে দেওয়া হলো। 649টি কাগজ কতজন শিক্ষার্থীকে দেওয়া হলো? 5 জন। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে? দেখো এখানে অঙ্কের পদ্ধতিটা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে প্রথমে শতকের অঙ্ক 6 কে 5 দিয়ে ভাগ করি। দেখো এখানে ভাজ্য হচ্ছে 649 এবং ভাজক হচ্ছে 5। আমরা ভাজকের নামতা পড়ব। দেখো 5 এর নামতা যদি আমরা পড়ি, এই প্রথমে কত দিয়ে ভাগ দিতে হবে? শতকের ঘরে যে সংখ্যাটা আছে, শতকের ঘরে আছে 6, 6 কে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 6 এর মধ্যে 5 কতবার যায়? একবার। আমরা লিখব 6 5 একে 5। দেখো 6 ভাগ 5 সমান সমান 1, আর অবশিষ্ট থাকবে কত? 6 থেকে 5 বাদ গেলে 1। ভাগফলে 1 এবং বাম পাশের মতো শতক স্থানে অবশিষ্টের 1 লিখি। ভাগফলের ঘরে 1 লেখা হয়েছে এবং শতকের স্থানে অবশিষ্টের ঘরে 1 লিখি। দেখো 2 নম্বরে আছে 1 এর পাশে দশক স্থানের 4 নিচে আনি। এই যে দশক স্থানে যে 4টা আছে এটা আমরা এককের সাথে নিয়ে আসলাম 1 এর সাথে, তাহলে কত হলো? 14। এখন দেখো 14 ভাগ 5, এই 14 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 14 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে? 2 বার। 5 2 10, 5 2 হবে 10, আর 5 3 যদি দেই তাহলে 15 হয়ে যাবে, বেশি হবে। আমরা ছোটটা লিখব 5 2 10। এখন 4 থেকে যদি 0 বাদ দিই তাহলে হবে 4, আর 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে উত্তর হবে কত? 4। ভাগফলে 1 এর পরে এবং 1 এর পরে 2 এবং
এবং বাম পাশের মতো দশক স্থানে 4 লিখি। দেখো ভাগফলের ঘরে আমরা একের পরে 2 লিখেছি এবং বাম পাশে দশক স্থানে 4 লিখি। 4 লেখার পরে কি এখন দেখো একক স্থানে 9 নিচে আনি। একক স্থানে যে 9টা আছে সেটাকে আমরা নিচে নিয়ে আসব। দেখো এখন 4 এর সাথে যদি 9 হয় তাহলে কত হবে 49। 4 এর পরে এবং ভাগ করি 49 ভাগ 5। 49 কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কতবার যাবে 5 9 45। তাহলে 49 থেকে 45 বাদ গেলে থাকবে 4। নিচের একক স্থানে 4 লিখি। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 129টি কাগজ পাবে এবং 4টি অবশিষ্ট থাকবে। দেখো 5টি করে 5 জন শিক্ষার্থীকে 649টি কাগজ দিলে একজনে পাবে 129টি করে আর 4টি অবশিষ্ট থাকবে। দেখো আমরা অঙ্কটা বোর্ডে করব। দেখো আমরা যদি এইভাবে করি তাহলে কি করতে হবে 5 এর নামতা করতে হবে। 5 এর নামতা কতবার করব এই শতকের ঘরে যে সংখ্যাটা আছে 6 এই 6 পর্যন্ত আমাদের নামতা করতে হবে। 6 পর্যন্ত কতবার যায় একবার। 5 একে 5। দেখো এখন 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে 1। এখানে আছে 4 উপরে 4টা নিচে নামিয়ে আনি। এখন দেখো 5 এর নামতা করব যতক্ষণ না 14 হয়। দেখো 5 একে 5 5 2 10 5 3 15 5 3 নিলে বড় হয়ে যাবে তাই আমরা 5 2 নিব। 5 2 10। তাহলে 14 থেকে 10 বাদ গেলে থাকবে 4। এখন দেখো উপরে যে 9 সংখ্যাটা আছে সেটাও আমরা নিচে নামিয়ে আনি। এখন 5 এর নামতা করব 49 পর্যন্ত। দেখো 5 9 45। আমরা জানি 5 9 45 তাই আমরা লিখব 5 9 45। 49 থেকে 45 বাদ গেলে থাকবে 4। দেখো এইভাবে এখানে অঙ্কটা করা হয়েছে। তারপরে আমরা লিখব সুতরাং প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী 129টি কাগজ পাবে। প্রত্যেক শিক্ষার্থী কতটি কাগজ পাবে 129টি এবং 4টি অবশিষ্ট থাকবে। দেখো এই অঙ্কটা তোমাদের এসডব্লিউ থাকবে। দেখো 1 নম্বরে কি আছে এর 1 নাম্বার 3 ভাগ 715। দেখো প্রথমে আমরা শতকের ঘরে যে সংখ্যাটা আছে 3 কে আমরা তত পর্যন্ত গুণ করব। দেখো শতকের ঘরে আছে 7 3 কে আমরা 7 পর্যন্ত গুণ করব। দেখবো কতক্ষণ পর্যন্ত 7 হয়। 3 একে 3 3 2 6 3 3 9 3 3 যদি দেই তাহলে 9 বড় হয়ে যাবে। আমরা লিখব 3 2 6। 7 থেকে 6 গেলে থাকবে 1। উপরের একটা নিচে নামিয়ে আনবে তাহলে কত হলো 11। 3 এর নামতা যদি আমরা করি 3 একে 3 3 2 6 3 3 9 3 4 12 12 হলে বড় হবে তাই আমরা লিখব 3 3 9। 11 থেকে যদি 9 বাদ দিই তাহলে হবে 2। উপরে আছে 5 আমরা নিচে লিখব 5। 3 এর নামতা করতে হবে 25 পর্যন্ত। দেখো 3 একে 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27। এখন যদি আমরা 3 9 পর্যন্ত পড়ি তাহলে 27 হবে। আমরা লিখব 3 8 24 3 8 24। তাহলে কত থাকবে হাতে থাকবে 1। আমরা লিখব উত্তর
138 ও ভাগশেষ 1। দেখো এইভাবে তোমরা 2, 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্কগুলো বাসায় এইচডব্লিউ করবে। আজকের পড়া এই পর্যন্ত। আজকের পড়া থাকবে তোমাদের 68 পৃষ্ঠার সবগুলো অঙ্ক, তোমরা বাসায় এইচডব্লিউ করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।